চুপ থাকা এমন একটি ইবাদত, ফেরেশতারা কিছু লিখতে পারে না, শয়তান কিছু বুঝে উঠতে পারে না, হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহ ছাড়া কেউ সেটা বুঝতে পারে না। চুপ থাকুন, দেখবেন একদিন হঠাৎ করে সব দোয়া কবুল হয়ে যাবে, হৃদয়টা প্রশান্ত হবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে বিপদে ধৈর্য ধরার তৌফিক দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি ঢাকা থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো সকালবেলা উঠেই কিন্তু নাস্তাটা করে তারপর হচ্ছে গিয়ে এই তো বাসি যে প্লেট বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। আর নাস্তাটাও কিন্তু আমি ঘরেই বানিয়েছি। আমার হাতে না রুটি, আমি তো রুটি বেলতে পারি মোটামুটি, তবে আমি তো রুটি মেকারে রুটিগুলো বানাই। রুটি মোটামুটি তো ভালোই হয়, রুটি মেকারে রুটি পুরোপুরি পারফেক্ট হয়। তবে হচ্ছে গিয়ে আমার রুটিগুলো না আমি ভালো করে সেঁকতে পারি না, তার কারণ হচ্ছে আমার চুলা আর হচ্ছে গিয়ে আমার ফ্রাই প্যানটা, সেটা আমি পরে বলবো একদিন। আর এই তো এই যে দেখো এখানে আমি এই যে টক দইটা দেখছো না, টক দইটা কেমন হয়েছে সেটা আমাকে আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে অনুরোধ রইল জানাবে। কারণ এই টক দইটা আমার ঘরে কিন্তু টক দই ছিল না, তো টক দইটা না আমি 5 মিনিটও লাগেনি, টক দইটা হয়ে গেছে ম্যাজিকের মতো। এখানে কিন্তু মাত্র 10 টাকার টক দই, ঠিক আছে, আমি বানিয়ে নিলাম। তো আমি এই টক দইটা বানানো শিখেছি আমার ননদের হাজবেন্ডের থেকে। তো এখন থেকে আমি এই টক দই নিয়ে কোনো রকম টেনশনই করি না, কারণ একদম ইজিভাবে টক দই বানানো যায়। আর এই তো যা যা উপকরণ দিয়েছি সেটা তো একটু দেখিয়ে দিয়েছি। এখানে আমি আমার হাজবেন্ড বায়না ধরেছে যে মানে বায়নাও বলতে পারো, আবার হচ্ছে গিয়ে ওই যে আবদারও বলতে পারো যে একটু ইলিশ পোলাও রান্না করবে। তো দেখো আমরা তো হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমরা তো আর উচ্চ মধ্যবিত্ত মানুষ না। তো আমার ঘরে ইলিশ মাছ সব সময় থাকে, আমি চেষ্টা করি ইলিশ মাছটা রাখার, কারণ আমার অনেক পছন্দের মাছ। তো ভাবলাম ছোট হোক, তারপরে তো ইলিশ মাছ আছে আমার ঘরে, তাই না? তো ঝটপট হাজবেন্ডের আবদারে ইলিশ মাছটা বের করে কেটে নিলাম। আসলে ওই যে বললাম নিম্ন মধ্যবিত্ত, ইচ্ছে করে বড় মাছ দিয়ে তারপর হচ্ছে গিয়ে ইলিশ পোলাও রান্না করব, তারপরে সরষে ইলিশ করব। তো আমাদের কপালে যা জোটে তাই আর কি, আমাদের তাই নিয়ে সন্তুষ্ট থাকতে আল্লাহর কাছে শুক্রিয়া করতে হয়। তো দেখা যায় কি এখন ইলিশ মাছের যেই দাম, অনেকে কিন্তু চাইলেও কিনে মানে খেতে পারে না। তো তারপরে তো ছোট হলেও খেতে পারছি, আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে অনেক অনেক ভালো রেখেছো। এই তো মাছটা আমি এভাবে ম্যারিনেট করে রেখেছি। এখানে দিয়েছি একটু জিরে গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, তারপরে আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে গিয়ে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আসলে মানে এই যে যখন আমি মানে এভাবে ম্যারিনেট করে রাখলেই না ইলিশ পোলাওটা অনেক ভালো হয় খেতে। এখানে তো কম, আমি ধরো 1 পা চাল নিয়েছি। আসলে আমরা তো দুজন মানুষ, একবেলার পরে আরেক বেলাতে খেতে না আমি মনে করি সেটা আমার কাছে ভালো লাগে না। শখ করে যে খাবারটা খাবো, একবেলা খাবো, সেটা কিন্তু অনেক ভালো, আমি যেটা মনে করি। আর দুবেলা খাওয়ার মতো আমার কাছে ভালো লাগে না। আর এই যে যখন আমি এভাবে কষাচ্ছিলাম তখন না, বিশ্বাস করবে কিনা জানি না, ফ্লেভারটা এত বেশি ভালো লাগছিল যা আমি বলে বোঝাতে পারবো না, অনেক ভালো লাগছিল। আর এই তো দেখো আমি এভাবে কষিয়ে নিয়েছি, আর কষানোর সময় আমি একটু পেঁয়াজ ভেজে তারপরে কষিয়ে নিয়েছি, কারণ আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজেছিলাম। আর তাই ভাবলাম এখানেও একটু পেঁয়াজের মধ্যেই আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিই, এতে ভালো হবে। আসলেই অনেক ভালো হয়েছে। আর এই তো যে 1 পোয়া চাল, সেটাকে আমি এই তো এখন ভেজে নেব। আর আমি তো মাছের সাথে একটু মশলা উঠিয়ে রেখেছি, এতে করে না মানে আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল কিভাবে জানো? আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল যে ওনার আম্মা, আমার শাশুড়ি মা আর কি, এই যে এভাবে চালটা কষিয়ে তারপরে এভাবে মাছগুলোকে মেখে
তারপরে যে লেয়ারে লেয়ারে দেয় না, ঠিক সেভাবে। আসলে আমি তো তাকে বোঝাতে পারি না যে এখানে তো মাছ অল্প, তারপরে চাল অল্প, এর মধ্যে আবার লেয়ারে দেয় কিভাবে। আর গ্রামের বাড়িতে তো মাছের যে ফ্লেভার, একদম সতেজ টাটকা মাছ, আসলে পাগল হাজবেন্ডকে বোঝাতে পারেনি। তারপর উনি খেয়ে বলেছে যে না, ভালো হয়েছে। আসলে ভয়েস দেওয়ার সময় আমার একটু কাশি এসে পড়েছিল, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তারপরে যে মাছগুলো যে কষিয়ে রেখেছি একটু ঝোল সহকারে রেখে দিয়েছিলাম, তো এই তো এভাবে আমি দিয়ে তারপরে একটু পোলাওগুলো উপরে দিয়ে দিব। এতে করে না খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা ছড়িয়ে যায়। তো অনেক আপুরা আমার থেকে অনেক অভিজ্ঞ, তো আমি যতটুকু পারি যেভাবে পারি, আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, প্লাস হচ্ছে আমার ফ্যামিলির মানুষগুলো পছন্দ করে। তো সেই সুবাদে আপনাদেরকে দেখানো। এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। তো আমি কিন্তু এখনও বলিনি যে একটি লাইকের কথা। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ভালো লাগে, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দিতে পারেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব, চাইলে সবার আগে আপনি দেখে নিতে পারেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে। আর লাইকটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শেষ করবেন। আর এই যে দেখুন, আমি কিন্তু আমার হাজবেন্ডকে দিয়ে একটি কাজ করিয়ে নিই সব সময়। এই যে ফ্যান মোছার কাজটা কিন্তু আমার হাজবেন্ডই করে। তো ফ্যানে যে এত অতিরিক্ত ধুলো হয়েছে, সেটা আপনারা না দেখলে একদমই বিশ্বাস করতে পারবেন না। হয়তো বা আমার এটা এক রুমের ফ্ল্যাট, সেজন্যই আর কি এত বেশি নোংরা হয় আমার এই সিলিং ফ্যানটা। আর দেখুন কতগুলো ধুলো পড়ছে। আর এই সিলিং ফ্যানটা আমি চাইলে মুছতে পারি, তবে আমার কাছে কেমন যেন একটু ভয় ভয় লাগে, আমি মুছি না, আপনাদের ভাইয়াকে দিয়েই মোছাই সব সময়। এই যে দেখুন ধুলোগুলো কিভাবে পড়ছে, কতগুলো ধুলো হয়েছে। তো এই যে সব সময় এই সিলিং ফ্যানগুলোকে এভাবে ঝাড়ু দিয়ে উপরের ময়লাগুলো ফেলে তারপরে যদি একটু পানি দিয়ে ন্যাকড়া দিয়ে চিপড়ে চিপড়ে ধোয়া হয়, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো এই ফাঁকে আমি আমার অনেক অনেক পছন্দের একটা আপুর কমেন্ট পড়ে নেব। আমাদের প্রিয় লিপি আপু। লিপি আপু আমাকে একটি কমেন্ট করেছিল, মাশাআল্লাহ, বাবুটার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যাতে ওর পা পুরোপুরিভাবে ভালো করে দেয়, সেই সাথে মেয়েটার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যাতে ওকে সুস্থ রেখে সুস্থ এবং দীর্ঘ নেক হায়াতের বেবি দান করেন। আরও দোয়া করি আল্লাহ যাতে অতি শীঘ্রই তোমার কোল আলো করে ফুটফুটে একটা সুস্থ সন্তান দান করেন। এই খুশির সংবাদটা যাতে আল্লাহ আমাদেরকে খুব তাড়াতাড়ি শোনায়। হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নিও, আমিন। মাশাআল্লাহ, পান্তা ভাতের আয়োজন অনেক লোভনীয় ছিল, অনেক ভালো থেকো। তো আমি আমার আরও আপুদের কমেন্ট পড়ব, তবে এই আপুর কমেন্ট পড়া আর সবার কমেন্ট পড়া কিন্তু এক নয়। এই লিপি আপু আমার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে অনেক দোয়া করে, সেটা আমি জানি। আর আমি এই কমেন্টটা পড়ে লিপি আপুকে রিপ্লাই দিয়েছিলাম যে আমি যদি আপনাকে কাছ থেকে দেখতে পেতাম, পা ধরে সালাম করতাম যে আপু আপনি আমার জন্য এত দোয়া করেন, আমি কি বলবো, আমি বুঝতে পারি না। তো লিপি আপু যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, তাহলে হয়তো বা বুঝতে পারবে আমি লিপি আপুর কাছে কতটা কৃতজ্ঞ, যে কখনো আমাকে দেখেনি, না দেখে আমাকে এত ভালোবেসে আমার জন্য এত সুন্দর কমেন্ট করেছে। হে আল্লাহ, আপনি লিপি আপুর দোয়া কবুল করেন। আমি না হয় পাপী বান্দা, লিপি আপু তো সব সময় নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আপনি তার এই দোয়াটা কবুল করে আমাকে একটি সন্তান দান করুন। আমার অনেক আপুরা আমার জন্য দোয়া করেছে, সেই আপুদের কাছেও আমি অনেক কৃতজ্ঞ। আসলে আমি একদিন সময় করে শুধু ওই আপুদের কমেন্টগুলোই পড়ব। আর আমি আস্তে আস্তে ভিডিও রিলেটিভ কথা বলা বন্ধ করে সেই আপুদের কমেন্টগুলো পড়ব একটা ভিডিওতে, যে আপুরা আমাকে অনেক সাপোর্ট করে, সেই আপুদের জন্যই আমি আজ এত দূরে আসতে পেরেছি।